জুলাই বিপ্লবে তরুণরা যা করে দেখিয়েছে তা বিশ্বে অনন্য, বাংলাদেশের অগ্রগতি রুখতে পারবে না কেউ, বললেন প্রধান উপদেষ্টা। আমাদের তারুণ্য জুলাই মাসে যা দেখিয়েছে, আগস্ট মাসে যা দেখিয়েছে, সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত। এটা সাধারণ একটা ঘটনা না, যেরকম করে অন্য দেশে বিপ্লব হয়, এই হয়। এই বিপ্লব কোথাও হয় নাই। অর্থ পাচারের মাফিয়া জাকিরিয়া হোসেন চৌধুরী বাংলাদেশ ব্যাংকের নজর এড়িয়ে লন্ডনে কোটি টাকা পাচার, ধরা পড়েনি দুদকের জালে। শরীয়তপুরের জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবন, দেয়ালে দেয়ালে ফাটল, ধসে পড়েছে কলেজতারা, চিকিৎসা কার্যক্রমে ঝুঁকি। টাঙ্গাইলে আকালু প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী ধুলা আর শব্দ দূষণে ব্যাহত পড়াশোনা, প্রতিবাদেও বেপরোয়া ঠিকাদার। মহানন্দায় পানি কমায় জীবন জীবিকায় ভাটা, পাথর তুলতে না পেরে খেয়ে না খেয়ে শত শত শ্রমিক, বিকল্প কর্মসংস্থানের দাবি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস, বুধবার শুরু হবে মূল আসর। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। জুলাই আন্দোলনে তারুণ্য যা করে দেখিয়েছে তা বিশ্বে অনন্য বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না, তবে দুর্নীতি থেকে বের না হলে বাংলাদেশের কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। যেসব বিভাগে অনলাইন সার্ভিস তৈরি আছে তা শতভাগ প্রয়োগের ইচ্ছা পোষণ করেন তিনি। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্ট। অর্থ বিভাগ রোববার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসকদের সহযোগিতা পেলে মূল্যস্ফীতি অনেকাংশেই কমানো সম্ভব। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, অনেকেই সেবক হয়ে মালিকের মতো আচরণ করেন। মনে রাখতে হবে, আমরা জনগণের সেবক। মূল্যস্ফীতি কমছে না, এ হচ্ছে না, এটা কিন্তু সবচেয়ে বড় একটা হলো লোকাল লেভেল যে মনিটর, লোকাল লেভেল যে একটু করা, সেইটা আপনাদের যারা বিশেষ করে ম্যাজিস্ট্রেট যারা আছে একটু দেখভাল করলে কিন্তু আমাদের মানুষের জীবনের কষ্ট অনেক লাঘব হয়। আমরা সবাই সেবক, জনগণের সেবক, তো আমরা অনেকেই জনগণের মালিকের মতো আচরণ করি এবং এই অভিযোগ সরকারি কর্মকর্তাদের কারো কারো ক্ষেত্রেও রয়েছে। একই অনুষ্ঠানে বিগত ফ্যাসিস্ট আমলে ভোট ডাকাতিতে প্রশাসনের সম্পৃক্ততা ও সহযোগিতার কথা স্মরণ করে কর্মকর্তাদের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের সময় একটি বড় চ্যালেঞ্জ সামনে আসবে। আপনাদেরকেও এটা দৃঢ়ভাবে বলতে হবে যে একটা সরকার, একটা দল কিভাবে এই প্রশাসনকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, এর বিচার আপনাদেরকেও চাইতে হবে। এবং আমি মনে করি যে আমাদের এমন সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার এসে এই কাজ করার দুঃসাহস না দেখায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভৌগোলিক ও জনসম্পদের দিক থেকে সম্ভাবনাময় অবস্থানে রয়েছে, তবে দুর্নীতি দূর না হলে কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে। অপেক্ষা করলে হবে না। অপেক্ষা করলে এই আমাদের সমুদ্রও কোনো কাজে লাগবে না, আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না। আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম, তারা কোন জাহান্নামে চলে আসলো, এটা কারো মুক্তি পাবে না। আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিই, আমরা এই ঘাত থেকে মুক্ত হব, সুস্থ হব। আমাদের কেউ দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না। এইরকম সরকার চালাবো, এরকম সমাজ চালাবো। এই সময় জুলাই আন্দোলনে দেশের তারুণ্য যা করেছে তা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, এই তারুণ্যের শক্তি কাজে লাগাতে হলে দুর্নীতি থেকে দেশকে বের হয়ে আসতে হবে। একই সঙ্গে দেশকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করতে সবার প্রতি আহ্বান জানান। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সবাইকে টিম হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পণ্য মূল্য নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আগামীতে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান তিনি। ফজলে আদিত্য রিপোর্ট।
রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন সরকার প্রধান। জানান, সংখ্যালঘু সহ সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেন তিনি। তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে পারে। আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতা থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও আসতে হবে। প্রশাসনকে টিম হয়ে কাজ করার নির্দেশনা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একজনের ভুল সরকার যেন সাফল্য বঞ্চিত না হয়, এজন্য সব দিক বিবেচনায় রেখে কাজ করতে হবে। টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা, কার ঘাটতি আছে, কাকে তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে। খেলা হলো একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। এই সময় ভোগান্তি দূর করতে আগামীতে পাসপোর্ট তৈরিতে আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। পাসপোর্ট ও দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করে 31 দফার ভিত্তিতে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের মানুষের জন্য যতটুকু করার চেষ্টা হয়েছে তার প্রতিটি উদ্যোগে রয়েছে বিএনপির অবদান। দেশ পুনর্গঠনের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য বলে দাবি করেন তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদন। রোববার নড়াইল জেলা বালক বিদ্যালয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা অস্বীকারীদের সমালোচনা করেন নেতারা। আজ যারা তারেক রহমানের এবং বিএনপির অবদানকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকাকে অস্বীকার করছে, তারা পিতাকে অস্বীকার করছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে, আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। ধৈর্য এবং সহনশীলতার সাথে সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন। ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে অতীতের প্রতিটি পদক্ষেপে রয়েছে বিএনপির অবদান। তাই আগের মতোই দিশা পেতে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে আমরা হয়তো ততটুকু করতে পারিনি, কিন্তু তারপরেও করার মধ্যে যতটুকুই করেছে একমাত্র আপনাদেরই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, বিএনপির এখন একটি লক্ষ্য, দেশ পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের
ভাগ্যের পরিবর্তন করা। পলাতক স্বৈরাচার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ রাজনৈতিক অর্থনৈতিক সব খাত ধ্বংস করেছে উল্লেখ করে দেশের সবাই এর ভুক্তভোগী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনী একমাত্র পথ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। উদ্বোধনী খেলায় পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপি দল অংশ নেয়। এ সময় নতুন প্রজন্মকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে নতুন করে সংগ্রাম শুরুর আহ্বানও জানান বিএনপির মহাসচিব। তিনি আরও বলেন, শুধু রাজনীতি নয়, খেলাধুলা, সংস্কৃতি, সামাজিক জীবন, শিক্ষা সর্বক্ষেত্রে একটা নতুন বাংলাদেশ দেখতে চায় বিএনপি। নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। আবারও ১/১১ মতো বিরাজনীতিকরণের মতো পরিস্থিতি দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, সংস্কারের পরে নির্বাচন এটি কোনো যুক্তির কথা নয়। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট দাবি দুর্বিসন্ধিমূলক। মিরাজ মোর্শেদের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে আগামী জাতীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক জাতীয় সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রার্থী হতে হবে একজন সৎ, আদর্শ ভিত্তিক, ন্যায়, যিনি দুর্নীতি করবে না। প্রার্থী নির্বাচনে দলবাজি বন্ধ ও কাঠামোগত পরিবর্তনের আহ্বান জানান তারা। বলেন, পতিত স্বৈরাচার আমলে রাজনৈতিক দলগুলো যোগ্য প্রার্থী নির্ধারণ করতে পারেনি। রাজনৈতিক দলগুলোর বিদ্যমান কাঠামো ব্যবস্থার সাথে এত ওতপ্রোতভাবে যুক্ত যে আলাদা করে এটা বদলাবে না। রাজনৈতিক দলগুলোকে বাছাই করতে দেন। আজকে কোনো একটা বড় দল বা ছোট দল যদি সঠিক বাছাই করতে না পারে, তাহলে আগামীতে জনগণ তাদেরকে আর বেছে নেবে না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শুধু সবশেষ 3টি নির্বাচন নয়, ১/১১ ভোট নিয়েও কথা বলা উচিত। সেই সময়ের মতো বিরাজনীতিকরণের শঙ্কাও জানান তিনি। ১/১১ যে পরিকল্পনা বিরাজনীতিকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই সময় জনগণের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। তাই এই সরকার যদি একবার পক্ষে যায়, কোনো পক্ষে যায়, সেটা যদি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তো আমাদের বিপক্ষে অবস্থান নেওয়া ছাড়া পথ খোলা থাকবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য নয়। প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চায়, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরবস্থা এর মধ্যে থাকতে পারে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে কমিশন প্রতিবদ্ধ বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে কোনো মূল্যে উত্তম নির্বাচন করতে হবে। এজন্য মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হবে না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কথা বলার সময় এখনো আসেনি, সময়ই বলে দেবে কি করতে হবে। সীমানা নির্ধারণের যে বর্তমান যে আইনটা, সেই আইনটা যদি কিছু পরিবর্তন না হয় তাহলে যেরকম আছে সেরকমই থাকবে। এবার যেহেতু আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই, একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে।
আগামী নির্বাচনের আগে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটি গণবিপ্লব ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জানান, ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং চলতি ফেব্রুয়ারিতেই দলের ঘোষণা দেওয়া হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ক্যাম্পেইনে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম আরও বলেন, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারাই নতুন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। এ সময় রাজনৈতিক দল, পুলিশ ও বিচার বিভাগ এখনও খুনিদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি, ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। কিন্তু আমরা ওই 5ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি। আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। তাই আমরা দেশের কোটি কোটি টাকা যুক্তরাজ্যে পাচার করছে AKM জাকারিয়া হোসেন চৌধুরী। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে তার প্রমাণ। বছরের পর বছর ধরে অর্থ পাচার করে গেলেও নজরে আসেনি বাংলাদেশ ব্যাংকের। আর দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে জাকারিয়া। এম এ আজিমের অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল। দেশের কোটি কোটি টাকা পাচারের অন্যতম হোতা AKM জাকারিয়া হোসেন চৌধুরী। দেশ টিভির অনুসন্ধান বলছে, গত কয়েক বছরে যুক্তরাজ্যে ZSC কনসালটেন্সি লিমিটেড, ZST প্রপার্টিজ লিমিটেড সহ একাধিক কোম্পানির মালিক হয়েছেন তিনি। প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার পাউন্ড অর্থ বিনিয়োগও করেছেন জাকারিয়া হোসেন, যা বাংলাদেশি টাকায় কোটি কোটি টাকা। অর্থ পাচার বন্ধে করা দেশের আইন বলছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে করা কমিটির অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ সম্পূর্ণ অর্থ পাচার। AKM জাকারিয়া হোসেন চৌধুরীকে কি দেশের বাইরে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক? জানতে বাংলাদেশ ব্যাংকে দেশ টিভি টিম। যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের থেকে, তাদের তালিকা ঘেটে কোথাও এই জাকারিয়া হোসেন চৌধুরী যিনি কোনো অনুমোদন নিয়েছেন বলে এরকম প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি অতি সহজ। যে অর্থ বৈধ উপায়ে এ দেশ থেকে বাইরে বিনিয়োগের উদ্দেশ্যে বা অন্য যে কোনো উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়নি, সেটা অবশ্যই অবৈধ, এবং অবৈধ অর্থ লেনদেনকেই তো আমরা পাচার বলে থাকি। বাংলাদেশ ব্যাংকের বক্তব্যে স্পষ্ট প্রমাণিত, AKM জাকারিয়া হোসেন চৌধুরীর যুক্তরাজ্যে একাধিক কোম্পানি আর কোটি কোটি টাকার বিনিয়োগ সম্পূর্ণ অর্থ পাচার। বাংলাদেশ ব্যাংকের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বছরের পর বছর ধরে দেশের অর্থ পাচার করে যাচ্ছে জাকারিয়া, জানতে এবার তার মুখোমুখি হতে চাই আমরা। জাকারিয়া হোসেনের জাতীয় পরিচয়পত্রে দেয়া বর্তমান ঠিকানা গুলশান 2-এ গিয়ে পাওয়া যায়নি তাকে। আমাদের জানা মতে আমাদের যে ঠিকানাগুলো দিচ্ছে এর মধ্যে জাকারিয়া চৌধুরীর নামে কেউ নাই। স্থায়ী ঠিকানা তেজগাঁও বেগুনবাড়িতেও খোঁজ নেই জাকারিয়া হোসেনের। তার ভগ্নিপতি দীপক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন জাকারিয়া। মাধ্যম থেকে জানলাম যে আপনার রিলেটিভ হয়। হ্যাঁ, কি জন্য খুঁজছেন ওনাকে? আমরা দেখলাম যে যুক্তরাজ্যে উনি বেশ কয়েকটা কোম্পানি করেছেন, অনুমোদন নেই। সেক্ষেত্রে বিষয়টা তো অর্থ পাচার হিসেবে। আচ্ছা, তাহলে দেখি আমি ওর সাথে যোগাযোগ করতে পারি কিনা, কারণ ও বেশি বিদেশে থাকে, ওর শরীর খারাপ, সেজন্য আমার সাথে তার যোগাযোগ নাই আর কি। এমন অর্থ পাচার বন্ধে কি করছে দুর্নীতি দমন কমিশন দুদক? তাদের দাবি থেমে নেই তারা, অভিযোগ পেলেই নেওয়া হয় ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই যদি দেশের বাইরে অর্থ নিয়ে যান এবং বিদেশি কোনো কোম্পানি এ ধরনের বিনিয়োগ করে থাকেন কোথাও বা নিয়ে টাকা অন্যত্র নিয়ে যান, এটা কিন্তু আমাদের মানি লন্ডারিং আইনে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এ কিন্তু এটা অপরাধ, সুনির্দিষ্ট অপরাধ। এবং এই সংক্রান্তে যদি কোনো
সুনির্দিষ্ট তথ্য আপনাদের কাছে থেকে থাকে, যদি আপনারা আমাদেরকে দেন তাহলে আমাদের বাছাই কমিটি এগুলি পর্যালোচনা করবেন। তবে গত বছরের ডিসেম্বরে একেএম জাকারিয়া হোসেনের অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে দুদকে অভিযোগ করা হলেও এখনো কোনো ব্যবস্থাই নেয়নি তারা। দেশের অর্থ পাচারকারী একেএম জাকারিয়া হোসেন চৌধুরী সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতাদের অন্যতম আব্দুল বারিক চৌধুরীর ছেলে। সিটি ব্যাংকের শেয়ার জালিয়াতিরও অভিযোগ আছে জাকারিয়ার বিরুদ্ধে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। পঞ্চগড়ের বাজারগুলোতে বেড়ে চলেছে মাছের দাম। বাড়তি দামে স্থিত অবস্থায় মাংসের বাজার। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ বাবরি আপনাকে। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এখানে কিন্তু আসলে উৎপাদিত যে ফসল থেকে শুরু করে উৎপাদিত গরু ছাগল সেগুলো কিন্তু এখানকার চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায়। আমরা যদি আজকে সকালে গরুর মাংস কথা বলি, গরুর মাংস কিন্তু দামটা কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ 700 টাকা কেজি দরেই কিন্তু বিক্রি হচ্ছে গরুর মাংস। এবং ছাগলের মাংস যদি বলি তা 1000 থেকে 1100 টাকা বিক্রি হচ্ছে। মুরগির বাজারে কিছুটা উত্তাপ শুরু হয়েছে, কারণ আসন্ন রমজানে কিন্তু আসলে আমরা দেখেছি যে মুরগির বাজারে এখন পর্যন্ত 500 থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে। গত 15 দিন আগে যে মুরগি ছিল কিন্তু 460 টাকা দরে, সেই মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকা দরে। এমনি করে কিন্তু সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে, ব্রয়লার মুরগি প্রায় 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের কথা যদি বলি, রুই এবং কাতল 300 টাকা দরে বিক্রি হচ্ছে। যেই মাছটি ছিল কিন্তু 220 টাকা দরে, সেই মাছ এখন কিন্তু 300 টাকা দরে বোঝে। আসন্ন রমজান আসলে কি অবস্থা দাঁড়াবে সেটা বলা বাহুল্য, কারণ আপনি যেমনটি বলছিলেন যে আসলে ক্রেতা বিক্রেতা কি বলছে। আসলে মাংসের ক্ষেত্রে, গরুর মাংসের ক্ষেত্রে তেমন কোনো কথা না বললেও কিন্তু আর কি খাসির মাংস, মুরগির মাংসের ক্ষেত্রে কিন্তু তারা অন্যরকম কথা বলছে, যে বাজারে মনিটরিং না থাকার কারণে কিন্তু এই দাম বৃদ্ধি পাচ্ছে বলে আমাদের জানিয়েছে। এর পাশাপাশি আমি যদি বলি, সবজির দাম কিছুটা কমলেও কিন্তু এখন কিন্তু আমরা দেখেছি যে তেলের দাম এবং চালের দাম কিন্তু অনেকটা ঊর্ধ্বগতি। চাল প্রতি কেজি চালে কিন্তু আসলে 2 থেকে 5 টাকা বেশি হয়েছে। এবং তেলের দাম, বোতলজাত যে তেল, সে কিন্তু তেল অনেকটা কিন্তু উদয় হয়ে গেছে। গতকালকেই আমি পঞ্চগড়ে বা বিভিন্ন বাজারে খবর নিয়েছি, পঞ্চগড়ে অনেক বাজারে কিন্তু আসলে 5 লিটার তেল, 3 লিটার তেল, এই তেলের বোতলগুলো কিন্তু নেই বললে প্রতি কেজি তেল কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকার উপরে। এমনি করে কিন্তু ক্রেতারা কিন্তু আসলে নাবিশ্বাস উঠেছে। তারা বলছে যে আসলে রমজান আসতে না আসতেই যদি বাজারের এই অবস্থা হয়ে দাঁড়ায়, তাহলে রমজান আসা শুরুতেই কি অবস্থা হয়ে দাঁড়াবে সেটা বলা বাহুল্য। অর্থাৎ যতই সময় যাচ্ছে তারা বলছে যে আসলে বাজার নিয়মিত মনিটরিং করার যে ভোক্তা অধিকারের যে বাজার মনিটরিং কথা, কাল ভদ্রে আসলে দেখা মিলছে না। মাসে একদিনও তারা আসলে বাজার মনিটরিং করতেছে না। এদিকে প্রশাসনের সাথে কথা হচ্ছে, প্রশাসন বলছে যে আসলে রমজান আসার সাথে সাথে বাজার মনিটরিং জোরদার করা হবে। অর্থাৎ সবজির কিছুটা স্বস্তি মিললেও কিন্তু আসলে মাছ, মাংস, ডিমের কিন্তু বাজার কিন্তু এখনো কিন্তু 50 টাকা থেকে 48 টাকা বিক্রি হচ্ছে। কোনো ক্ষেত্রে কিন্তু 52 টাকা আমরা শুনেছি যে বিক্রি হচ্ছে। মশলার বাজারের কথা যদি বলি, মশলার বাজারে কিন্তু ঈদ না আসতেই, রমজান না পড়তেই কিন্তু মশলার বাজারে কিছুটা ঊর্ধ্বগতি শুরু হয়ে গেছে। যেই কারণে কিন্তু মানুষ কিন্তু অনেকটা ক্ষোভ ঝাড়ছেন যে আসলে বাজার মনিটরিং। এখন তারা বলছে যে আসলে এই অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক, যে বাজার নিয়ন্ত্রণ করা, বিশেষ করে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাজারের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি। যেই কারণে কিন্তু তারা কিন্তু বলছে যে আসলে এই সরকার জনগণের জন্য কি করছে, সাধারণ মানুষের জন্য কি করছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, আপনাকে ধন্যবাদ। বরগুনায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মসমর্পণ করেছে স্বামী। রোববার রাত 9টার দিকে বরগুনা পৌরসভার সরকারি কলেজ সংলগ্ন বাগানবাড়ি এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার পূবালী ব্যাংকের বরগুনা শাখায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। তিনি বরগুনার চাঁদখালী এলাকার বকুলতলী গ্রামের মোহাম্মদ ইউনুসের মেয়ে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই ঘাতক স্বামী মোহাম্মদ আবুল কালাম থানায় এসে আত্মসমর্পণ করেন।
আবুল কালাম 35 বছর বয়স, তিনি নিজে তার স্ত্রীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেন। আমরা আবুল কালামকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করেছি এবং কি কারণে সে হত্যা করেছে সেই বিষয়ে আমরা তদন্ত করছি। ঝুঁকিপূর্ণ হওয়ার পরও শরীয়তপুরের জাজিরায় 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম। ভবনটির দেয়ালে ধরেছে ফাটল, ধসে পড়েছে ছাদের পলেস্তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বিষয়টি জানানো হলেও এখনও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। শরীয়তপুর প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের তথ্য ও চিত্রে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 1982 সালে নির্মাণ করা হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। বর্তমানে ভবনের ছাদ, সানসেট ও বিমে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকিপূর্ণ হওয়ার পরও নারী শিশু ওয়ার্ড সহ সেবা কার্যক্রম চলছে জরাজীর্ণ ভবনেই। হসপিটালে আসি আমরা রুগী সুস্থ করার জন্য, কিন্তু আমরা আইসা দেখি ভবনের যে অবস্থা, আমরাই কখন মৃত্যুবরণ করবো সেটা বলতে পারি না। রোগীর সাথে যে লোকজন আসছে এদেরও ভয়ে আতঙ্ক থাকা লাগছে যে ছাদটা ধসে পড়ে কিনা। এই বিল্ডিং এর অবস্থা এতটাই খারাপ যে কখন নিচে ধসে পড়ে এটা খুব আতঙ্কে আছে আমি। চিকিৎসা সেবা দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসক ও নার্সদেরও। এই বিল্ডিং এর জন্য যে কোনো সময় যে কোনো প্রাণহানি হতে পারে এবং কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যায়, আমরা ডিউটি করি খুব জীবনের ঝুঁকি নিয়ে। 2 বছর ধরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিষয়টি জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য প্রকৌশলকে অফিসিয়ালিও চিঠি দেওয়া হয়েছে, আনঅফিসিয়ালিও মৌখিকভাবে বারবার বলা হচ্ছে। গত 2 বছর যাবতীয় চিঠি দেওয়া হচ্ছে, আজকেও কথা বলেছি। আসলে আমরা তো ওরকম আশানুরূপ কোনো সাড়া পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জাজিরা হাসপাতালের পুরাতন হাসপাতাল ভবনটির বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জাজিরা উপজেলার প্রায় 2 লাখ মানুষ এই সরকারি চিকিৎসা কেন্দ্রের ওপর নির্ভর করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণ সামগ্রী রাখা ও গাড়ি চলাচল করায় ধুলা ও শব্দের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের অনুমতি ছাড়াই মাঠে সামগ্রী রেখেছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মাঠে এসব সামগ্রী রাখা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিইডি কর্মকর্তা। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। বিদ্যালয়ের মাঠ জুড়ে রাখা হয়েছে সড়কে ব্যবহৃত নির্মাণ সামগ্রী। বিদ্যালয় ঘেঁষে রাখা হয়েছে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার। এতে ঝুঁকি তৈরি হয়েছে। মাঠের এক পাশে পোড়ানো হচ্ছে বিটুমিন, মাঝখানে বালু, পাথর ও মিক্সার মেশিন। সব মিলিয়ে শিক্ষার্থীদের খেলার মাঠটি পুরো দখল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মাঠ থাকতেও তা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। টাঙ্গাইলের নিকরাইল বাজার ভয়াচর আলোয়া সড়কের সংস্কার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাপস ট্রেডার্স। বিদ্যালয় মাঠ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বিকট শব্দ ও পোড়ামোবিল ও বিটুমিনের কালো ধোয়ার কারণে ক্লাস করতে না পারার কথা জানান শিক্ষার্থীরা। পিস ভাঙা হিন থেকে শব্দ আসে, তারপরে ধুমা উড়ে। এখানে পাথর রেখে দিয়েছে, তাই আমরা খেলতে পারি না। গাড়ি পাথর সরিয়ে দিলে আমরা খেলতে পারবো, ঘুরতে পারবো। তবে দ্রুত নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালানোর পরিবেশ তৈরির আহ্বান শিক্ষকদের। শীতকালীন অবকাশ ছিল, আমি এসে যখন মাঠে এই পাথর এবং বালি এগুলো দেখলাম, দেখার পরই তখন কন্ট্রাক্টরের লোকের কাছে আমি প্রতিবাদ জানাই। বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঠ ব্যবহার করা হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান। একই বক্তব্য দেন উপজেলা এলজিইডির প্রকৌশলী। স্কুলের অনুমতি নিয়ে স্কুলের সভাপতি নিয়ে কাজ চলতেছে। তারা কিভাবে ম্যানেজ করছে এটা কন্ট্রাক্টর, হেডমাস্টার তো নিশ্চয়ই জানে ম্যানেজ হয়েছে। এদিকে দ্রুত নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কন্ট্রাক্টর আশ্বস্ত করেছে যে সে কয়েকদিনের মধ্যেই সেই জিনিসগুলো অপসারণ করে নিয়ে যাবে। পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে দ্রুত মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া
ভারত বাংলাদেশ সীমান্তর ঘেঁষা নদী মহানন্দা। এখানে যুগ যুগ ধরে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা হয়ে আসছে। তবে এখন নদীতে পানি নেই, পাথরও আগের মতো পাওয়া যায় না, আর শ্রমিকদের আয়ও কমে গেছে। কিন্তু তবুও তাদের দুমুঠো ভাতের আশায় হাজারো শ্রমিক রোজ পাথর খুঁজে চলছেন। সহকর্মী রাশেদুজ্জামান বাবুর পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরী রিপোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর রূপ নিয়েছে বালুচরে। নদীতে পানি কমে যাওয়ায় ভাটা পড়েছে পাথর সংগ্রহে। বিপাকে পড়েছেন এর উপর নির্ভরশীল শ্রমিকরা। জীবিকা নির্বাহের জন্য বহু শ্রমিক ভোর থেকে নদীতে নেমে পাথর সংগ্রহের কাজ করেন। শ্রমিকরা জানান, আগে তারা পুরো দিন পাথর তুলতে পারলেও এখন সীমান্ত সংলগ্ন হওয়ায় দুপুরের মধ্যেই কাজ শেষ করতে হচ্ছে। এখন নদীর পাথর নাই, আমরা কোনো রকম করে উঠাই আর চলতেছে। আগে পানি ছিল বেশি, আগে কামাই হয়তো বেশি 800, 900, 1000। এখন পানি নাই, এই জন্য মানে কামাই কমে গেছে। মহানন্দা নদীর পাথর ব্যবসায়ীরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে পাথর কেটে তা বিক্রি করেন। তারা জানান, আগের মতো পাথর উত্তোলন এখন আর সম্ভব নয়। আগের মতো মহানন্দাতে পাথর এখন নাই, আর এখন খুব আসলে আমাদের জীবন খুব কস্টলি হয়ে গেছে। আগে পাথর অনেক বেশি ছিল, এখন পাথর কমে গেছে, 200-300 টাকার উপরে কাজ করতে পারে না। তেঁতুলিয়ার অর্থনীতি মূলত পাথর শিল্পের উপর নির্ভরশীল। তাই পাথর শ্রমিকদের পাশে থাকার আশ্বাস সহ বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মহানন্দা নদীতে পানি কমে যায়, স্রোত কমে যাওয়ায় এবং বিভিন্ন আনুষঙ্গিক কারণে পাথর কম পাওয়া যাচ্ছে। এর ফলে পাথর শ্রমিকরা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাথর শ্রমিকদের কোনো কম্পেনসেশন দেওয়া যায় কিনা এই ধরনের অবস্থার প্রেক্ষিতে তেঁতুলিয়ায় 10 থেকে 15,000 দরিদ্র মানুষ পাথর উত্তোলনের উপর জীবিকা নির্ভরশীল। দ্রুত তাদের বিকল্প কর্মসংস্থানের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।